সবাইকে গুড মর্নিং অ্যান্ড আসসালামু আলাইকুম। ব্যাংককের আজকে দ্বিতীয় দিন। এখন বসে আছি সকালবেলা নাস্তা খাওয়ার জন্য। হোটেলের ঠিক সামনে এখানে কাছেই প্রাতনাম এরিয়াতে একটা হালাল শপ। এখানে অনেক মুসলমান মানুষও বসে খাচ্ছে সকালবেলা। যদি ওদের সকালের মেনু, দুপুরের মেনু, রাতের মেনু অলমোস্ট সেম। আমরা একটা বিফ নুডলস অর্ডার দিছি। সো আজকে প্ল্যান হচ্ছে আজকে আমরা মেনলি টেম্পলস ঘুরবো। সো গ্র্যান্ড প্যালেস, ওয়াট আরন, ওয়াট হ অ্যান্ড বোট ট্রিপ অন রিভার। আমাদের সকালের নাস্তা বিফ নুডলস। Looks yummy, bit heavy for the morning, but সারাদিন ঘুরতে হবে, সো শুড বি ফাইন। এই সসটা অনেক মজা। Enggak sih, per orang dapat 30 kilo gratis. Bukan Erasia, Singapore Airlines. Bagasi 30 kilo gratis. Sausage. Nah saya cuma bawa pembersih itu kan udah 30 kilo. Terus terus yang cabin carry kan 10 kilo 20 kilo kita nggak bayar. Maksudnya jadi kalian yang ada di sini jangan ada kali deh. Kayak udah biasa gitu. বিফটা খুবই মজা আর স্যুপটা টেস্টি, প্রপার ফুড। আর প্রাইস হচ্ছে 70 বাত। এখানে স্ট্রিট ফুড সবগুলো অলমোস্ট সেম প্রাইস, 60, 70, 80 বাত। থ্যাংক ইউ। সকালের নাস্তা করা শেষ। হোটেলের ঠিক সামনেই একটা পমিগ্রেনেট জুস শপ। হাউ মাচ ইজ দিস? থাইল্যান্ডের বিখ্যাত টুকটুক জার্নি। আমরা সকালে নাস্তা করার পরে যাচ্ছি এখন সায়াম বিটিএস ট্রেন স্টেশন। ওইখান থেকে আসলে আমরা যাব চাও প্রায়া রিভারের আমাদের একটা বোট ট্রিপ আছে, প্লাস টেম্পল দেখতে। এভাবে পা রাখতে পারবে, অনেক সিট। টুকটুক হলো স্পিড দেখে মনে হচ্ছে সে BMW চালাচ্ছে। অনেক স্পিড, অনেক ফাস্ট চলে। যদিও আমার মনে হয় ব্যাটারিতে চলে এটা। আমি একটা গাড়িতে ব্যাটারি দেখছিলাম সিটের নিচে, বাংলাদেশের অটোর মতোই। We need 2 tickets for this station. Yes. How many? 2. 280 baht. Thank you. This way, right? Excuse me, this way. Go up platform 3. Sorry? Go up platform number 3. 3. Oh, thank you. Kapinka. সো কালকে এয়ারপোর্ট ট্রেন লিঙ্কে ছিল কয়েন সিস্টেম, কিন্তু আজকে কার্ড সিস্টেম। এত ভিড় থাকার পরও সবাই লাইন ধরে উঠতেছে, মানুষজনকে বের হওয়ার জন্য জায়গা দিচ্ছে। এটাই আসলে হওয়া উচিত সবসময়।
আজকে আমরা টেম্পল ট্যুর করব এই চাও প্রায়া রিভার দিয়ে ঘুরে ঘুরে বোটে করে। তো চাও প্রায়া রিভারে আপনি চাইলে লোকাল বোট ইউজ করতে পারেন এক প্লেস থেকে আরেক প্লেসে যাওয়ার জন্য, অথবা এখানে একটা ট্যুরিস্ট বোট আছে হপিন, এটা পার ডে 150 বাত, যতবার ইচ্ছা আপনি উঠতে পারবেন, কয়েকটা টুরিস্ট স্পটে থামবে। তো আমার কাছে মনে হয় সেটাই ইউজ করা সবচেয়ে ভালো যদি আপনি একদিনের জন্য ঘুরতে চান, অ্যান্ড আপনি যতবার ইচ্ছা উঠতে পারবেন। এই যে স্টপেজগুলো থামে, এটা টুরিস্ট বোট। সো মোটামুটি নদীর পাড়ে যতগুলো টেম্পল আছে এবং টুরিস্ট অ্যাট্রাকশনস সবগুলোই কভার করে এই টুরিস্ট বোট। পার ডে 150 বাত, আর আপনি যদি অনলাইন থেকে কাটেন তাহলে আপনি ফর 2 পারসন আপনি 30 বাত ছাড় পাবেন। Hello, I booked an online ticket. Can I get the physical ticket? Yep, thank One you. person? 2. 2. ที่ออนไลน์2 Please wait, I check you out here. Just moment please. Yes. So when is the next boat? Yeah. Next boat? Next boat. 15 minute boat come. 8:30? Yeah, All right. Okay. Thank you. Ticket and map and timetable come. Walk inside Alright. this bed. সো এই যে আপনি ট্যুরিস্ট বোর্ডের টিকিট কাটলে আপনাকে ওরা একটা বুক দিবে। আপনি যদি অনলাইনেও কাটেন এখানে আসলে আপনাকে ওরা ফিজিক্যাল টিকিট দিবে অ্যান্ড একটা ট্যুরিস্ট বুক দিব যেখানে ইনফরমেশন থাকবে বিভিন্ন স্পটগুলো সম্পর্কে। তো আমার কাছে মনে হয় এটা খুবই ভালো অপশন। পার ডে 150 বাত, অ্যান্ড অনলাইন থেকে কাটলে আপনারা 30 বাত ছাড় পাবেন ফর 2 টিকিট। আর 4 জন থাকলে মনে হয় 4টা থাকলে একটা ফ্রি পাওয়া যায়, ওদের ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন। সো আর প্রতি হাফ অ্যান আওয়ার পর পর বোট আসে। সো আমাদের ফার্স্ট বোট আসবে 8:30, সো 15 মিনিটস উইল দেন হপ ইন দ্য বোট। অ্যাটলিস্ট নদীতে খুবই ঠান্ডা বাতাস, আর নদীর পাশে সব বড় বড় হোটেল বিল্ডিংগুলো খুবই সুন্দর লাগতেছে দেখতে। আর নদীটাকে কত সুন্দর করে ব্যবহার করে। থাইল্যান্ডকে অ্যাকচুয়ালি বলা হয় যে ইস্টের ভেনিস। ভেনিস শহরটা যেমন নদী দিয়ে একদম মানে ক্যানাল দিয়ে বেষ্টিত, থাইল্যান্ড শহরটাও ঠিক সেম, অসংখ্য খাল আর নদী দিয়ে একদম। এবং ওরা এই নদীপথটাকে খুব প্রপারলি ইউজ করে। আপনি দেখবেন সারাক্ষণ নদীতে এই ওদের ট্রান্সপোর্ট, পাবলিক ট্রান্সপোর্ট আছে, তারপরে এইসব ট্যুরিস্ট ট্রান্সপোর্ট, এছাড়া পার্সোনাল ট্রান্সপোর্ট, মালামাল আনা নেওয়ার জন্য সব কাজে ওরা নদী ব্যবহার করে। এবং নদীটা কত শহরের এত বড় একটা, ব্যাংকক ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু নদীটা ময়লা না, একদমই পরিষ্কার একটা নদী, শহরের ভিতরে একটা নদী। আইকন সিয়াম, যে আমরা দুপুরে এখানে লাঞ্চ করবো আজকে আইকন সিয়াম, one of the biggest shopping center in the world. For passengers alighting here, please stand by at the exit. আমাদের গন্তব্যে চলে আসলাম। আমাদের প্রথম প্লেস আজকের ট্যুর হচ্ছে গ্র্যান্ড প্যালেস, থাইল্যান্ডের রাজার সাবেক বাসভবন।
থাইল্যান্ডের সর্বত্র আপনি যেটা দেখতে পারবেন ফ্রেশ ফুড, সবখানে আপনি ফ্রেশ ফুড পাবেন। আর বিশেষ করে এখন সামার, ম্যাঙ্গো ম্যাঙ্গো বিক্রি করতেছে। প্রচুর ফ্রেশ ফুড, একদম সুন্দর করে প্যাকেট করে সাজায় রাখে। বাইরে বৃষ্টি হচ্ছে। আমরা একটা এই গ্র্যান্ড প্যালেসের ঠিক সামনে একটা কফি শপের ভিতরে, তো ভাবলাম সকালবেলা কফি ছাড়া আসলে খুবই টাফ সারাদিন পার করা, আর বৃষ্টিতে তেমন কোনো কিছু করার অপশন নাই, বিকজ এখন বাইরে আসলে ভালোই বৃষ্টি হচ্ছে। যদি একটু দেখাই, টিকিট কাউন্টার, for two, 500 baht per person. Khapun kha. তো আমরা টিকিট কাটলাম 500 baht per person, তারপরে আমরা গ্র্যান্ড প্যালেসের ভিতরে ঢুকবো। গ্র্যান্ড প্যালেস জায়গাটা দুই অংশে বিভক্ত। প্রথম অংশ হচ্ছে এমারাল্ড বুদ্ধের মন্দির বা থাই ভাষায় ওয়াট ফ্রা খাও, আর পরের অংশ হচ্ছে থাই রাজার বাসভবন। তো প্রথমে আমরা বুদ্ধের মন্দির ভ্রমণ করব। রাজার বাসভবনে ঢোকার পরে যখনই শুরুতেই দেওয়ালে এভাবে চিত্র দেখবেন, যেখানে ওদের রাজাদের বিভিন্ন হিস্টোরি, ঐতিহ্য, ওদের সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে ছবির মাধ্যমে। অসাধারণ, খুবই সুন্দর। অনেক ডিটেল আর্টওয়ার্ক। You see everything fake. Your body in the Facebook fake. Fake. থাইল্যান্ডের বাকি সব মন্দিরের মতো গ্র্যান্ড প্যালেস এর মন্দিরে অসাধারণ সব কারুকার্য দেখতে পাওয়া যায়। রাজভবনের ভিতরে আসলে খুব ডিটেলসে কাজ করা, প্রতিটা জায়গায় অনেক সুন্দর দেখতে। এটা একটা সিম্বলিক, এটা আসলে দে আর হোল্ডিং দ্য কিংডম, সামথিং লাইক দ্যাট। স্বর্ণখচিত এই মন্দিরটি এমারাল্ড বুদ্ধের প্রধান মন্দির। মনে হচ্ছে স্বর্ণের তৈরি বাসভবন, অনেক ডিটেলস কাজ করা, দেখলে বোঝা যাচ্ছে। আর থাই কালচারে ড্রাগনের প্রচুর ব্যবহার। Look at the design. এই বিল্ডিংটা সবচেয়ে সুন্দর। এগুলো এক একটা বিল্ডিং আসলে এক এক কাজে ব্যবহারের জন্য বানানো হয়েছে। যদি এগুলো সব ক্লোজ, ইউ ক্যান নট এন্টার ইনসাইড, বাট বাইরে থেকে দেখতে পারবেন। উপরে বুদ্ধের ধ্যানরত একটা মূর্তি,
খুবই খুবই সুন্দর। আচ্ছা, অনেক গরম বাইরে, যদিও বাতাস, কিন্তু হিউমিডিটির জন্য অনেক অনেক গরম লাগে। যাই হোক, এই রাজার বাসভবনটা হিউজ স্পেস নিয়ে, অনেক বড় জায়গা, অনেক জায়গা রেস্ট্রিক্টেড, বাট তারপরও অনেক বড় জায়গা আপনার ঘোরার জন্য। পুরা প্লেসটা আসলে ঘোরা খুবই টাফ, বাট আপনি যতটুকু পারবেন ঘুরবেন। প্রচুর টুরিস্ট এখানে। এটা বলা হয় যে থাইল্যান্ডে সবচেয়ে ফেমাস প্লেস। থাইল্যান্ডের রাজার বাসভবনটা কিন্তু ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের একটা অংশ, বিকজ দ্য আর্ট অ্যান্ড দ্য হিস্টোরি বিহাইন্ড দিস কমপ্লেক্স। এটা প্রায় 200-250 বছর আগে তৈরি করা হয়েছে। এটা বিল্ডিং, প্যাগোডা বা মন্দিরে যে পরিমাণ আর্ট ওয়ার্ক দেখতে পারবেন, আনবিলিভেবল। হচ্ছে এমেরাল্ড বুদ্ধা, থাইল্যান্ডের সবচেয়ে পবিত্র বুদ্ধা স্ট্যাচু। আমরা ভিতরে যাব, ভিতরে ক্যামেরা করা যাবে না, ভিডিও করা যাবে না, বাট আমি কিছু পিকচার আপলোড করব। আর এখানে আপনাকে যাওয়ার আগে আপনাকে জুতা খুলে রাখতে হবে, জুতা খুলে রাখা আপনাকে খালি পায়ে যেতে হবে। এই এমেরাল্ড বুদ্ধা যে স্ট্যাচু, মানে মুক্তাখচিত বুদ্ধা মূর্তি, এটা থাইল্যান্ডের এতটাই পবিত্র মূর্তি, থাইল্যান্ডের রাজা ছাড়া এই মূর্তি আর কেউ টাচ করতে পারে না। বছরে একবার এটার এই স্ট্যাচুর ড্রেস চেঞ্জ করা হয়, তখন একমাত্র থাইল্যান্ডের রাজাই এই কাজটা করে থাকে, এবং এটা খুবই একটা ওদের কাছে একটা পবিত্র, থাইল্যান্ডের মানুষজনের কাছে এই মূর্তিটা, এই স্ট্যাচু। আর ভিতরে ক্যামেরা করা নিষেধ। I will upload some pictures, but design looks amazing. শুধু বিল্ডিংয়ের সৌন্দর্যই না, এটার ধর্মীয়, থাইল্যান্ডের মানুষের কাছে ধর্মীয় যে অনুভূতি বা ওদের যে আবেগ, সেখানেও এটা বলা যেতে পারে সবচেয়ে হাইস্ট প্লেসে থাকে ওদের বুদ্ধিস্ট ধর্মের জন্য। এই এমেরাল্ড বুদ্ধা স্ট্যাচু ইনসাইড গ্র্যান্ড প্যালেস। উপরে দেখা যাচ্ছে ছোট একটা স্ট্যাচু, কিন্তু বৌদ্ধ মূর্তি, কিন্তু ধর্মীয় দিক থেকে এর মাহাত্ম্য অনেক অনেক বেশি। মাত্র ভিতর থেকে আসলাম, ডিজাইনটা আসলে অনেক সুন্দর। চারপাশে অনেক, সিলিংটা অনেক উপরে, তো চারপাশের দেওয়ালে অনেক সুন্দর সুন্দর আর্ট করা, থাইল্যান্ডের ঐতিহ্য, তাদের রাজাদের হিস্টোরি, বিভিন্ন কিছু। তারপরে আর মূর্তিটা অনেক উপরে, ছোট একটা বৌদ্ধ স্ট্যাচু, কিন্তু বলা যায় থাইল্যান্ডের সবচেয়ে পবিত্র স্ট্যাচু এটা। অ্যান্ড প্রচুর বৌদ্ধ ধর্মের মানুষজন এখানে আসে শুধুমাত্র এখানে পূজা করার জন্য। একটু দেখানোর চেষ্টা করি ভিতরে। এই মূর্তিটা এতটাই পবিত্র যে ওরা কোনো ছবি তুলতে দেয় না, যদি কোনোভাবে কোনো ডিসরেসপেক্ট হয় ছবি তোলার সময়। এই জন্য কোনো ধরনের ছবি তোলা, ভিডিও করা সম্পূর্ণ নিষেধ ভিতরে, এবং যদি এটা করেন হেভি ফাইন। এছাড়া প্রচুর এখানে ভিতরে পুলিশ বসা, ওরা একদম ছবি নিয়ে বসে আছেন, ডু নট টেক পিকচার্স আর ভিডিওস। তো অবশ্যই এটা করা যাবে না। ইউ শুড বি রেসপেক্টফুল টু আদার কালচার্স। আচ্ছা, তখন এই পুরো জায়গাটায় ছিল এমেরাল্ড বুদ্ধা টেম্পল গ্রাউন্ড। এখন আমরা যাব রাজার বাসভবন, যেটা এক্স্যাক্টলি রাজার বাসভবনটা। তো আমরা এতক্ষণ যে জায়গাটা ঘুরলাম সেটা ছিল এমেরাল্ড বুদ্ধা
যে স্ট্যাচু, সেই টেম্পলের ফুল গ্রাউন্ড, অনেকগুলো বিভিন্ন টেম্পল প্যাগোডা ছিল এক জায়গায়। তার পাশে হচ্ছে রাজার বাসভবনটা। সো একই সাথে দুইটা, বাট জাস্ট সেপারেট, টেম্পল অ্যান্ড দেন রাজার বাসভবন। এটাই হচ্ছে থাইল্যান্ডের রাজার বাসভবন। 1782 সালে প্রতিষ্ঠিত এই প্রাসাদটি একসময় সিয়াম রাজাদের বাসস্থান ছিল। অনেকে এটাকে সায়াম বলে বা সিয়াম বলে, বাট আমি থাইল্যান্ডের মানুষদেরকে দেখেছি ওরা সায়াম বলতে, থাইল্যান্ডের পুরাতন নাম। এই প্রাসাদে শিল্পে ঐতিহ্যগতভাবে থাই ডিজাইন এবং পশ্চিমা প্রভাবের একটা মিশ্রণ দেখা যায়, যা পূর্ব ও পশ্চিমের অপূর্ব সমন্বয় হিসেবে এই বাসভবন কাজ করে। এখানে আপনি টেম্পল বলেন বা রাজার যে বাসভবন বলেন, যেটাই বলেন, এই বিল্ডিংগুলা এত সুন্দর করে বানানো, এগুলো কিন্তু কয়েকশো বছর আগে তৈরি করা বিল্ডিং, যে এত সুন্দর, এত কারুকার্য করে বানানো যে এখনও যদি আপনি দেখেন এই বিল্ডিংগুলা, আপনি খুব অবাক হবেন যে সেই সময় আসলে কী পরিমাণ এফোর্ট দেওয়া লাগছে এই বিল্ডিংগুলো তৈরি করার জন্য। একটা গোল্ড কালারের খুব আধিক্য থাকে, দেখে মনে হচ্ছে লাইক জল জল করে সূর্যের তাপে, সূর্যের আলোতে। গ্র্যান্ড প্যালেস অ্যান্ড এমেরাল্ড বুদ্ধা ট্যুর শেষ করে আমরা আসলাম ওয়াট ফো বা রিক্লাইনিং বুদ্ধা টেম্পলে। কাপুনকা আমরা এখন এমেরাল্ড বুদ্ধা টেম্পলে ঢুকবো। এখানে ঢোকার জন্য আপনাকে শুটা খুলে রাখতে হবে। শুটা খুলে দেখে নিতে হবে। তো সবগুলো প্লেস হচ্ছে আসলে থাইল্যান্ডের বৌদ্ধ ধর্মের মানুষের খুবই পবিত্র স্থান। আপনাকে অবশ্যই শু খুলে যেতে হবে। শু খুলে ভিতরে গিয়ে আবার আপনি যখন বের হবেন আবার শু পরে ফেলবেন আর ব্যাগটা অপর পাশে ফেরত দিয়ে দেবেন। বসে থাকা বুদ্ধা মূলত ধ্যানরত বুদ্ধা, যে এখনও ধ্যান করতেছে পৃথিবীর এই লোভ লালসা থেকে উঠতে যাওয়ার জন্য। আর শুয়ে থাকা বুদ্ধাকে বলা হয় রিক্লাইনিং বুদ্ধা, যেটাকে বলা হয় ফাইনাল এনলাইটমেন্ট। বুদ্ধের ঠিক মৃত্যুর আগ মুহূর্তের ছবি এটা, যেখানে তাকে খুব শান্ত দেখাচ্ছে। এটা সেই মুহূর্তকে বোঝায় যেখানে বুদ্ধ পরিনির্বাণে যাচ্ছেন বা নির্বাণা লাভ করেছেন, অর্থাৎ জন্ম মৃত্যুর চক্র থেকে চূড়ান্ত মুক্তি লাভ করেছেন। বুদ্ধ ধর্মের মতে বুদ্ধ কোনো একজন ব্যক্তি নয়, কিন্তু সেই সকল ব্যক্তি যারা নিজে জ্ঞান লাভ করে এবং অন্যকে মুক্তির পথ দেখায়। বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থ বুদ্ধ বংশের মতে এ পর্যন্ত 28 জন বুদ্ধ পৃথিবীতে এসেছেন। আমাদের পরিচিত গৌতম বুদ্ধ এই তালিকার শেষ 28তম বুদ্ধ। ভবিষ্যতে আসবেন মৈত্রেয় বুদ্ধ, যিনি এখনও জন্মগ্রহণ করেননি। রিক্লাইনিং বুদ্ধার ঠিক পিছন পাশে অনেকগুলো পাত্র রাখা, এখানে মানুষজন কয়েন দেয়, বিভিন্ন মানুষের বিভিন্ন মানত করে হয়তো। রিক্লাইনিং বুদ্ধা টেম্পল ভ্রমণ করে তারপর আমরা বোটে করে চলে আসলাম আইকন সিয়াম দুপুরে লাঞ্চ করার জন্য। আইকন সিয়ামের নিচের ফ্লোরে আসলে আপনার মনে হবে আপনি থাইল্যান্ডের কোনো শিল্প সংস্কৃতির কোনো মেলা বা এক্সিবিশনে চলে এসেছেন। এই ফ্লোরটাকে থাইল্যান্ডের নর্দার্ন, সাউদার্ন, সেন্ট্রাল বিভিন্ন রিজিয়নে ভাগ করা হয়েছে এবং প্রতিটা রিজিয়নে সেখানকার খাবার, সংস্কৃতি, পোশাক, আর্টস, ক্রাফটস সবগুলোর এক্সিবিশন করা হয়েছে। প্লাস চাইলে আপনি কিনতে পারবেন, খেতে পারবেন। একটা অ্যামেজিং এক্সপেরিয়েন্স। আইকন সিয়াম রেস্টুরেন্টের ভিতরেও প্রচুর হালাল ফুড অপশন দেখালাম।
এখানে একটু হালাল সাইন দেওয়া, পাশে একটা রুটি বিক্রি করে, এটা হালাল শপ। সাদিকা, can I have one this regular with 4 toppings? This one. Alright, give me this one. Beef ball, rumen, is this thing. So, Give whatever is best. Give the 4. best. Alright. Noodle. This one. এখানে ইনস্ট্যান্ট কুক করে 4টা টপিং সিলেক্ট করলাম, টপিংগুলো ওরা পিক করে দেন। এখানে বয়েল হচ্ছে ব্রতে, সুপটাতে রাইসটা দিল। এটা হচ্ছে ডিফারেন্ট বিফ আইটেম, যেটা আমি ছবিতে দেখালাম এর আগে ভিডিওতে। তো জাস্ট লাইক এখনই মেক করে দেয়। এই চিকেনটা দেখুন, আমার খাইতে ইচ্ছে করলো, এটা গ্রিল চিকেন। তো উইদাউট রাইস চিকেনটা নিলাম আর স্যুপ। সুইট, অনেক মজা, অনেক মজা। আর এই বিফ নুডলসটা আপনি আপনার ইচ্ছা মতো টপিং দিতে পারবেন, কিনা আপনার টপিং থাকে, যে টপিং আপনার ইচ্ছা, স্পাইস লেভেল, সুগার, দেন বাদাম থাকে, যেটা ইচ্ছা আপনি নিতে পারবেন। বিভিন্ন দেশ ঘোরা এটা একটা মজা। সেখানকার কালচারাল যে ফুডগুলো আছে ইউনিক, সেই ফুডগুলো ট্রাই করা যায়। দুপুরের লাঞ্চ শেষ করে আমরা চলে আসলাম থাইল্যান্ডের বিখ্যাত টেম্পল ওয়াট আরুন, যাকে ইংলিশে বলা হয় টেম্পল অফ ডন বা বাংলায় বললে প্রভাতের মন্দির। বাকি সব টেম্পলের মতোই অসাধারণ কারুকার্য করা, খুবই সুন্দর। চাইলে আপনি ট্রেডিশনাল ড্রেস ভাড়া করতে পারবেন, দেন ছবি তুলতে পারবেন। এটা উপরে ওঠার সেইটার দিকে দেখলে তো খাড়া এবং উপরে এটা আপনার মায়ান সভ্যতার ওদের পিরামিডগুলোর কথা মনে পড়ে যায়। অনেক অনেক উঁচা মন্দির এটা। মন্দিরের গায়ে বিভিন্ন কারুকার্য করা। ওয়াট আরুন নামটি এসেছে হিন্দু দেবতা অরুণ বা সূর্যদেব এর নাম থেকে। সূর্যোদয়ের সময় মন্দিরটি অত্যন্ত সুন্দর দেখায়, তাই একে টেম্পল অফ ডন বা ভোরের মন্দির বলা হয়। প্রায় 300 বছর আগে তৈরি করা এই মন্দিরের কারুকার্য
আপনাকে এখনও খুব বিমোহিত করবে। আর মন্দিরের গায়ে যে মূর্তিগুলো দেখা যাচ্ছে এরা আসলে গার্ড দিচ্ছে, লাইক একটা দেবতার মতো, যারা খারাপ বা অশুভ জিনিস থেকে পবিত্র, ওদের এই মন্দিরটাকে রক্ষা করে বৌদ্ধ ধর্মের মতে। আসলে বিকালবেলা আমাদের সারাদিন ঘোরার পর আসলে আমরা অনেক টায়ার্ড, আর পুরো মন্দির ঘোরার মতো আসলে আমাদের শক্তি নাই। আমরা জাস্ট গ্লিমস ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আজকের মতো এখানে সমাপ্তি। ওয়াটার আসলে বেশি ঘুরতে পারি নাই, বিকাল হয়ে গেছে, শরীরে এনার্জি নাই, মোবাইলের চার্জ শেষ, উই বোথ আর ফিনিশড। So that's all for today.